ভয় আছে, ভয়ে ইলিশ মাছেরা ভাই দোয়া করছেন নিশ্চয়ই। তবে এই সিদ্ধান্তটা খারাপ না, এটা সবার নজর কাড়ছে। এই উদ্যোগকে একদিকে আমরা সাধুবাদ জানাই। জামাত আমির সালাউদ্দিন আহমেদকে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কথা দিয়ে কুপকাত করে ফেলেছে। অনেকটা বলা চলে কথা দিয়ে তাকে প্রচন্ড চপেটাঘাত করেছে। গত 24 ঘন্টায় যা ঘটেছে তা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। সত্যি সত্যি এর কাছে হার মেনে নিল। আজ মূলত 3টি বড় ব্রেকিং নিউজ। বিএনপির সমস্ত চাল জামাত বুঝে গেছে এবং ঘটনা বুঝতে পেরে অ্যাডভান্স হয়ে অগ্রিম আমির জামাত একদম সময় মতো আসল ঘটনা ঘটিয়ে দিয়েছেন। এখন বিএনপি বিব্রত এবং বিএনপি বেকায়দায় পড়েছে। রাজনীতির মাঠে সবচেয়ে বড় বেইমানির চিত্রটা বোধহয় এমনই হয়, নির্বাচনের আগে জাতির সামনে দেয়া নিজেদের ঐতিহাসিক 31 দফার একেবারে প্রথম দফাটায় এবার অবলীলায় লঙ্ঘন করতে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি সরকার। আর জনরায়ের সাথে সরকারের এই চরম বিশ্বাসঘাতকতার কড়া জবাব দিতেই এবার চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্রাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কি? আগে সংবিধান চাইবা হইলা আঁকড়ায় ধরে রাখবে। কারণ কি জানেন, এই সংসদে কোনোদিন কারো কিছু মনের আশা পূরণ হয় নাই। এই সংসদ কোনো কিছু দেখতে পারে নাই, শুধু নিতে পারছে। যা কিছু মানুষ পাইছে এই দেশের এই রাস্তার মধ্যে পাইছে, 71-এ পাইছে, 75-এ পাইছে, 90-তে পাইছে, আবার 5ই আগস্টে পাইছে, আবার হয়তো কোনো একটা দিন আসবে সেই দিনে পাবো। এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে, প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐক্যমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? আজকে সংসদে একটি বিষয় নিয়ে উত্তপ্ত হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সত্যকে মিথ্যা হিসাবে আর মিথ্যাকে সত্য হিসাবে সুন্দর উপস্থাপন করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সংসদ ভবন কি তবে এক গভীর ষড়যন্ত্রের আখড়ায় পরিণত হচ্ছে? 70% মানুষের গণভোটের রায় কি তবে স্রেফ ফাইল চাপা দিয়ে রাখার কোনো নীল নকশা তৈরি হয়েছে পর্দার আড়ালে? স্পিকারের অনুনয়, আমিরের হুঙ্কার আর একটি রহস্যময় স্বতন্ত্র নোটিশ, সব মিলিয়ে আজ সংসদ কক্ষ থেকে যা বেরিয়ে এসেছে তা কি কেবল একটি ওয়াকআউট নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের সত্য যা হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর মানচিত্র। বুধবার বিকেল, সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি সংসদীয় অধিবেশন হতে পারত, কিন্তু অনুসন্ধানী দৃষ্টি বলছে বাতাসের ভারী হয়ে ওঠা গুমট ভাবটি ছিল সম্পূর্ণ ভিন্ন কিছুর ইঙ্গিত। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের রেশ কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল পবিত্র এই কক্ষ। মুলতবি প্রস্তাব। সংসদীয় ভাষায় এটি একটি অতি সাধারণ শব্দ হতে পারে, কিন্তু 53 বছরের ইতিহাসে যেখানে মাত্র 3টি প্রস্তাব গৃহীত হয়েছে, সেখানে আজ ডেপুটি স্পিকারের সভাপতিত্বে এই প্রস্তাব গ্রহণ করাটাই ছিল প্রথম চমক। কিন্তু এই চমকের আড়ালে কি কোনো বিষদাঁত লুকিয়ে ছিল? সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের যে দাবি নিয়ে বিরোধী দল জামায়াত এবং এনসিপি আজ সোচ্চার হয়েছিল, তা কি কেবল একটি সংসদীয় দাবি নাকি 17 কোটি মানুষের অস্তিত্বের লড়াই? পয়েন্ট অফ অর্ডারে যখন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান দাঁড়ালেন, তখন তার চোখ মুখে ছিল না কোনো সাধারণ রাজনৈতিকের চপলতা, ছিল এক গভীর অনুসন্ধানী তীক্ষ্ণতা। তিনি সরাসরি স্পিকার হাফিজউদ্দিন আহমদের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন তুললেন, জনগণ যখন সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যখন এটি কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ নয় বরং জাতীয় আকাঙ্ক্ষা, তখন কেন এখানে অস্পষ্টতার ধোঁয়াশা তৈরি করা হচ্ছে? স্পিকার হাফিজউদ্দিন আহমদ পাল্টা যুক্তি দিলেন। তিনি মনে করিয়ে দিলেন সংসদীয় রীতি। তিনি বললেন, আইন প্রণয়ন ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের পাল্টা চালটি ছিল দেখার মতো। তিনি স্মরণ করিয়ে দিলেন নির্বাচনের আগের সেই অলিখিত প্রতিশ্রুতি, যেখানে সরকারি এবং বিরোধী দল সবাই এই সংস্কারের বিষয়ে একমত হয়েছিল। তবে আজ কেন সেই প্রতিশ্রুতির গায়ে কালি লেপে দেওয়া হচ্ছে? নাটকের সবচেয়ে রহস্যময় মোড়টি আসে ঠিক এই মুহূর্তে। ডক্টর শফিকুর রহমান এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন। তিনি দাবি করলেন, বিরোধী দলের মূল নোটিশটিকে ঠান্ডা মাথায় খুন করার জন্য বা ধামাচাপা দেওয়ার জন্য একজন স্বতন্ত্র সদস্যকে দিয়ে আরেকটি ছায়া নোটিশ আনা হয়েছে। স্পিকার তাকে ধৈর্য ধরতে বললেও রহস্যের জট ততক্ষণে পেকে গেছে। স্পিকারের অনুপস্থিতিতে সেই রহস্যময় নোটিশটি পড়ার শব্দ কি তবে আমিরের কানে পৌঁছে গিয়েছিল? এই কি সেই ষড়যন্ত্রের অংশ যা সংসদীয় রীতির আড়ালে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে চায়? পর্দার আড়ালের এই অদৃশ্য যুদ্ধ কি তবে রাজপথে গড়িয়ে পড়বে? কেন একটি স্বতন্ত্র নোটিশকে নিয়ে এত বিবাদ? এর পেছনে কি কোনো বড় শক্তির হাত রয়েছে? আমরা এই রহস্যের আরো গভীরে যাব। রাজনীতির অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন।
স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বারবার অনুরোধ, বারবার ফিরে আসার আহ্বান, সবকিছুকে উপেক্ষা করে যখন জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা কক্ষ ত্যাগ করলেন, তখন সংসদের করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল এক অমোঘ সত্য। এটি কেবল একটি সাংসদীয় প্রতিবাদ ছিল না, এটি ছিল একটি বিচ্ছেদ। গত 12 মার্চের পর এটি দ্বিতীয়বার। রাষ্ট্রপতির ভাষণের পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি কি কোনো বিশেষ সংকেত দিচ্ছে? সংসদ ভবন থেকে বেরিয়ে সোজা ব্রিফিংয়ে ডাক্তার শফিকুর রহমান যা বললেন তা রীতিমতো রক্তহীন করা এক হুঙ্কার। তিনি বললেন, সংসদে জনগণের আকাঙ্ক্ষার মূল্য পাওয়া যায়নি, তাই আমাদের পথ এখন একটাই, আন্দোলন। তিনি স্পষ্ট ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিশেষ সংসদীয় কমিটির প্রস্তাবকে অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিলেন। তার মতে, যেখানে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘিত হয়েছে সেখানে কমিটির নামে কালক্ষেপণ কি কেবলই প্রতারণা? 11 দলীয় জোটের আগামী বৈঠকটি কি তবে বাংলাদেশের রাজপথকে প্রকম্পিত করার নতুন রণকৌশল হতে যাচ্ছে? রাজনীতির দাবার ছক যখন সংসদ কক্ষের ভেতরে সাজানো হয়, তখন প্রতিটি চালের পেছনে থাকে সুদূর প্রসারী কোনো নীল নকশা। ডাক্তার শফিকুর রহমান যখন অভিযোগ তুললেন যে বিরোধী দলের মূল প্রস্তাবকে ধামাচাপা দিতে একজন স্বতন্ত্র সদস্যকে দিয়ে আরেকটি সমান্তরাল নোটিশ আনা হয়েছে, তখন সংসদের বাতাস এক রহস্যময় গুমট উত্তেজনায় ভারী হয়ে ওঠে। অনুসন্ধানী চোখ বলছে, এটি কি কেবলই কোনো কাকতালীয় ঘটনা, নাকি কোনো মাস্টার প্ল্যান? সংসদীয় রীতি অনুযায়ী একই বিষয়ে একাধিক নোটিশ থাকলে স্পিকারের হাতে ক্ষমতা থাকে সেটিকে সমন্বয় করার, কিন্তু বিরোধী দলের দাবি এটি সমন্বয় নয়, বরং কণ্ঠরোধের এক সুচতুর কৌশল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যখন বারবার ধৈর্য ধরার অনুরোধ করছিলেন, তখন ডক্টর শফিকের পাল্টা যুক্তি ছিল অকাট্য। তিনি স্পিকারের অনুপস্থিতিতে পড়া সেই বিতর্কিত নোটিশটির কথা তুলে ধরলেন, যা কার্যত বিরোধী দলের মূল সুরকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল। এই অদৃশ্য হস্তক্ষেপের উৎস কোথায়? কেন একটি সংস্কার প্রস্তাবকে নিয়ে এত লুকোচুরি? স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যখন ইতিহাসের দোহাই দিচ্ছিলেন, তখন তিনি একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সামনে আনেন। বাংলাদেশের 53 বছরের সংসদীয় ইতিহাসে মাত্র 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। এটি কি তবে বর্তমান সংকটের গভীরতা বোঝানোর চেষ্টা ছিল, নাকি বিরোধী দলকে নিয়মের বেড়াজালে আটকে রাখার একটি আইনি কৌশল? ডেপুটি স্পিকারের সভাপতিত্বে প্রস্তাবটি গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিকার না পাওয়াটাই ছিল আজকের নাটকের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। বিরোধী দলের মতে, আলোচনার সুযোগ দেওয়াটাই যথেষ্ট নয়, প্রয়োজন ছিল জনগণের রায়ের প্রতিফলন। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে দিলেন, নির্বাচনের আগে সরকারি দল যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, আজ সেই একই দল কেন বিশেষ সংসদীয় কমিটির নামে কালক্ষেপণ করছে? কেন সরাসরি সংস্কার পরিষদের সভা ডাকা হচ্ছে না? এই কি তবে সেই রাজনৈতিক প্রতারণা যা গণতন্ত্রের মুখোশ পরে মঞ্চস্থ হচ্ছে? সংসদের ভেতরে যখন বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আসা একটি প্রস্তাব যেন আগুনে ঘি ঢালল। সংবিধান সংশোধন কমিটি নামক একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাবকে ডাক্তার শফিকুর রহমান সরাসরি অপ্রাসঙ্গিক এবং জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলে অভিহিত করলেন। কেন এই প্রত্যাখ্যান? অনুসন্ধানী বিশ্লেষণে দেখা যায়, যেখানে 70% মানুষ সরাসরি গণভোটের মাধ্যমে তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে, সেখানে একটি ছোট সংসদীয় কমিটির হাতে সেই ভাগ্য ছেড়ে দেওয়াকে বিরোধী দল দেখছে এক ধরনের অগণতান্ত্রিক হস্তক্ষেপ হিসেবে। শফিকুর রহমানের কণ্ঠে তখন ফুটে ওঠে তীব্র শ্লেষ। জনগণ কি তবে স্রেফ ভোট দেওয়ার যন্ত্র? তাদের চূড়ান্ত অভিপ্রায়কে কি এভাবেই দলীয় স্বার্থের যুগকাষ্ঠে বলি দেওয়া হবে? সংসদের দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন কি রাজপথের দরজা খুলে যায়? ওয়াকআউটের পর ডক্টর শফিকুর রহমানের প্রতিটি কথা ছিল যেন এক একটি বারুদের গোল্লা। তিনি পরিষ্কার করে দিলেন, যেহেতু সংসদে জনগণের দাবির মর্যাদা নেই, তাই তারা আবারও সেই জনগণের কাছেই ফিরে যাবেন। এই জনগণের কাছে ফিরে যাওয়ার অর্থ কি এক দফার আন্দোলন? 11 দলীয় জোটের আসন্ন জরুরি বৈঠক নিয়ে এখন রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। গোয়েন্দা রিপোর্ট এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের রাজপথ এক অভূতপূর্ব গণবিক্ষোভের সাক্ষী হতে পারে। জামায়াত ও তাদের জোট সঙ্গী এনসিপি কি তবে অল আউট যুদ্ধে নামতে যাচ্ছে? শফিকুর রহমানের সেই হুঁশিয়ারি, আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই, কি তবে আগামীর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত? সংসদ বনাম রাজপথের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? সংবিধান কি সংস্কার হবে, নাকি এটি কেবলই রাজনীতির একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে থাকবে? বাংলাদেশের রাজনীতিতে একটি শব্দ, একটি ন্যারেটিভ খুব শক্তভাবে ছেঁটে গেছে। যেরকম ঠিক গ্রামের পুকুর ঘাটে, শান বাঁধানো পুকুর ঘাটে শ্যাওলা একেবারে ছেঁটে যায়, জমে থাকে, বসে থাকে সিঁড়ির গায়ে, ঠিক এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে এইভাবে ছেঁটে গেছে। এটা এখান থেকে খুব সহজে উঠবে না। শব্দটা কি? শব্দটা হচ্ছে মুনাফেক। এটা কিন্তু এতদিন শুধু কেউ ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে বলতো, কিন্তু এই মুনাফেক শব্দটা রাজনীতির ভিতরে ঢুকে পড়েছে। এই শব্দটা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাহলে প্রথম শুনেছিলাম ভারতের গুপ্তচর এবং জাসদের সভাপতি, ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী হাসানুল হক ইনুর মুখে। এই হাসানুল হক ইনু ওই সময় বিএনপি এবং জামাতকে মুনাফেক বলে সে প্রথম সম্বোধন করে। এরপরে মাঝে মাঝে তারা এই শব্দটা ব্যবহার করতো, ওইভাবে অত জোরালো ভাবে না, অল্প অল্প মৃদু ভাবে। এরপরে এই শব্দটা চরমোনাই এবং অন্যান্য যারা এই বিভিন্ন পীর তরিকার লোকজন আছে, আপনার ওই যে বক্তে নসর মাইজ ভান্ডারি তরিকত ফেডারেশনের, এরা জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই শব্দটা ব্যবহার করা শুরু করলো, মাঝে মাঝে হালকা। তবে এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার শুরু হলো এই 5 আগস্ট 2024-এর পরবর্তী সময়ে এসে। শব্দটা একেবারে নির্দিষ্ট করে ফেলানো হলো জামাত ইসলামের জন্য। আর এই কাজটা কে করলো?
শাহেদ আলম, যাকে অনেকেই আপনারা অন্য একটা নামে ডাকেন এবং সবাই চিনেন। এই শাহেদ আলম লোকটার কপাল আসলে খুব খারাপ। এই লোকটা শেখ হাসিনা সরকারের আমলে সে যে কোনো একটা পদের জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা করে নাই। সজীব ওয়াজেদ জয়ের পায়ে তেল মেরেছে, পা চেটে খেয়েছে, শেখ হাসিনাকে তেলিয়েছে। কিন্তু শেখ হাসিনা তো মানুষ চেনে, সে কিন্তু প্রচন্ড ভাবে মানুষ চেনে। সে কোনটা মানুষের জাত আর কোনটা অমানুষের জাত শেখ হাসিনা এটা খুব ভালো করে চেনে। যার কারণে এই লোকটাকে শেখ হাসিনা কোনোদিন পাত্তা দেয়নি। এরপরে সে শেখ হাসিনা সরকারের শেষের দিকে এসে ভাবলো, যখন দেখলো চতুর আছে কিন্তু প্রচুর চালাক এবং মেধাবীও, প্রচন্ড মেধাবী, আর সাংবাদিকতা করে, সাংবাদিকতা করলে তার ভিতরে একটু ওই টাউট জাতীয় এই স্বভাবটা থাকে, তো সে এটা বোঝার পরে সে যখন দেখলো যে আওয়ামী লীগ সরকার বিদায় নিতে যাচ্ছে এবং বিদায় নেবে, সে তখন তার ভোল পাল্টে ফেললো মুহূর্তের ভিতরে, গিরগিটির মতো। পরে বিএনপির সাফাই গাওয়া শুরু করলো, বিএনপির পক্ষে কথা বলা শুরু করলো, তারেক রহমানকে সে প্রশংসা করা শুরু করলো। এর ভিতরে বাংলাদেশের মানুষও তো আর কম মেধাবী নয়, জনগণকে তো বোকা ভাবলে হবে না। এই জনগণ যে কি পারে সেটি তো আপনারা দেখেছেন, 5 আগস্টে তো দেখিয়ে দিয়েছে। তো এই জনগণ কি করলো, যখন সে বিএনপির পক্ষ হয়ে এরকম তেল মারা শুরু করলো বিএনপিকে, এমনকি তারেক রহমানকে তেল মারা শুরু করলো, জনগণ তো তখন বুঝে ফেললো যে ও তো ওইখানে হতাশ হয়ে বিএনপির কাছে আসছে, এখন বিএনপিকে তো ধ্বংস করবে। তখন জনগণ শাহেদ আলমের ওই পূর্বে যে সজীব ওয়াজেদ জয়কে তেল মারতে গিয়ে তারেক রহমানকে যে ভাষায় গালিগালাজ করেছিল, শেখ হাসিনাকে তেল মারতে গিয়ে খালেদা জিয়াকে যে ভাষায় গালিগালাজ করেছিল, শেখ মুজিবকে তেল মারতে গিয়ে জিয়াউর রহমানকে যে ভাষায় গালিগালাজ করেছিল, এই ভিডিওগুলো সামনে নিয়ে চলে আসলো। তো তারেক রহমানের নিশ্চয় এইগুলো দৃষ্টিগোচর হয়েছে এবং সে একেবারে মরিয়া হয়ে উঠে পড়ে লেগে গেল, যে করেই হোক বিএনপিকে ডিফেন্ড করে, জামাতকে ঘৃণা করে, জামাতের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে তাকে তারেক রহমানের নজরে আসতে হবে, এবং যদি এবার একটা পদ মেলে। কিন্তু তারেক রহমানও ওই শেখ হাসিনার মতো শাহেদ আলমকে চিনতে ভুল করে নেই, যার কারণে সবাই অনেকেই তারেক রহমানের কাছে ঠাঁই পেলেও এই শাহেদ আলম ওখানে ঠাঁই পায় নাই। তার এখন সে হতাশায় হয়তো রাতের অন্ধকারে বিছানায় শুয়ে নিজের চুল নিজেই ছেড়ে, যাই হোক ওইগুলো কথা না, কথা হচ্ছে যে সে জামাতকে উদ্দেশ্য করে এই মুনাফেক শব্দটা সম্ভবত প্রথম যখন সাদিক কায়েম প্রকাশ করলো যে সে ছাত্র শিবির, তখনই সেই প্রথম এই বিতর্কটা উস্কে দেয় যে মুনাফেকের রাজনীতি, এরা মুনাফেক। এরপর থেকে বিএনপি এবং বামরা এই শব্দটা লুফে নিল, জামাতের উদ্দেশ্যে তারা এটা ব্যবহার করা শুরু করলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে শব্দটা আসলে মুনাফেক কাকে বলে, তাহলে আমাদের একটু জানা দরকার। আপনারা সবাই জানেন, আমি জাস্ট মনে করে দিচ্ছি। মুনাফেক হচ্ছে একটা হাদিসে, আপনারা আমার ভুল হলে বলে দিবেন, আয়াতুল মুনাফিকুন সালাসাতুন আও আরবাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। অর্থাৎ যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে, আর তার কাছে কোনো আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে। আর চতুর্থ যে শব্দ অন্য হাদিসে, সেটা হচ্ছে ঝগড়া লাগলে মানুষকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এই 4টা যার ভিতরে থাকবে সে পূর্ণাঙ্গ মুনাফেক, আর এর একটা যদি থাকে তার ভিতরে মুনাফেকের একটা শাখা আছে, এটা আল্লাহ রসুলের বাণী। এখন আসুন তো আমরা দেখি, একটু একটা উদাহরণ দেই ওয়াদা খেলাপ কিভাবে হয়। যেমন আমরা নির্বাচনের আগে বিএনপির যে 31 দফা ইশতেহার দিয়েছিল, এই 31 দফা ইশতেহারের ভিতরে প্রথম দফাটা কি আছে জানেন? আপনারা কি দেখেছেন? এই 31 দফা পড়েছেন? আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একটু দেখে দেখে পড়ি, আপনারা মিলাবেন। তারা বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা যে 31 দফা ইশতেহার দিয়েছি সেইটা সংবিধান সংস্কার কমিশন গঠন, নাম্বার 1। বিগত 1 দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত অথবা সংশোধন করা হইবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। সংবিধানে গণভোট রেফারেন্ডাম ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হইবে। এখন এই ওয়াদাটা তারা কাদের সাথে করেছে? জনগণের সাথে করেছে, সরাসরি জনগণের সাথে। তোমরা যদি আমাকে ভোট দাও আর আমি যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমি যে 31টা কাজ করব অগ্রাধিকার ভিত্তিতে, তার ভিতরে আমার প্রথম অগ্রাধিকার পাবে হচ্ছে এই কাজটা, সংবিধান সংস্কার। এখন আপনারা বলুন তো, এই জায়গায় বিএনপি আছে? সংবিধান সংস্কার কমিশনে তারা যাতায়াত করেছে, বিভিন্ন বিষয়ে তর্কাতর্কি হয়েছে, আলোচনা হয়েছে, অবশেষে কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে ওই সংবিধান সংস্কার কমিশনের যে রেফারেন্ডাম, ওইখানে তারা স্বাক্ষর করেছে। জামাত ইসলামও স্বাক্ষর করেছে, এনসিপি করে নাই। এখন সরকার গঠন করার পরে এই জায়গায় আছে আর বিএনপি? এখন
যে ওয়াদা জনগণের সাথে করেছিল সেটা কি আছে আর ওইখানে? এই একটা উদাহরণ দিলাম। এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে সংসদে আরেকটি মজার ঘটনা ঘটেছে। জামাত আমির সালাউদ্দিন আহমেদকে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কথা দিয়ে কুপকাত করে ফেলেছে। অনেকটা বলা চলে কথা দিয়ে তাকে প্রচন্ড চপেটাঘাত করেছে। কি বলেছে একটু শুনুন। আমি দাঁড়ালেই ভালোবাসার কিছু কথা বলতে হয়। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছে। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি, আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি জানেন, যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কথা কম বলে, আর যাদের জ্ঞানের গভীরতা কম এবং অন্য কারো কথায় যারা নাচে, তারা কোনো আগ পিছ চিন্তা না করে শুধু ওইখান থেকে তাকে যা বলে দেওয়া হয় যে এইভাবে তুমি বলো, ও তখন ওইটাকে খুব ফোর্স ক্রিয়েট করে গলা উচ্চস্বরে বলে ওইটা নিয়ে চিল্লাপালা করে। তখন প্রাথমিক অবস্থায় মানুষ মনে করে যে এই লোকটা অনেক জানে, অনেক জ্ঞানী, অনেক মেধাবী, এবং সে যা বলছে এটা সঠিক। কিন্তু ওই যে প্রকৃত মেধাবী এবং জ্ঞানীরা যখন চুপ করে থাকে, চুপ করে থাকতে থাকতে সে যখন মুখ খোলে অল্প দুই একটা কথায়, ওই যে বেশি কথা বলছে তাকে এমন ভাবে একটা মার দেয়, এই মারটার শুধু শব্দ আছে, কোনো সাউন্ড নাই। বুঝতে পারছেন বিষয়টা? এই মারের কোনো শব্দ হয় না, কিন্তু যেখানে লাগে সেখানে পুরে সারকার হয়ে যায়। এরকমই জামাত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তিনি মিথ্যা কথা বলেছেন। আর এর জবাবে জামাত আমির তো কথা কম বলে, আপনারা জানেন, মেধাবী মানুষ, ডাক্তার মানুষ, তারপরে দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রচন্ড জ্ঞানী, এবং তিনি একটা দলের প্রধান। চুপ করে থাকতে থাকতে তিনি এই মায়েরটা দিয়েছেন। এখন এই মায়ের খাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে নিশ্চুপ হয়ে গেছে, একেবারেই নিশ্চুপ হয়ে গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এইভাবে জামাত আমিরের কাছ থেকে মায়ের খেয়েছেন, চপেটাঘাত খেয়েছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরাট একটা সমর্থক গোষ্ঠী এদেশে আছে না, এবার তারা মাঠে নেমেছে জামাত আমিরকে গালিগালাজের জন্য। তো আমরা এই গালিগালাজগুলো শুনতে থাকি। শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।